আবু রাজ্জাকের কাছে আসতে চাই। স্বৈরাচারের ভূত আসলে কার ঘাড়ে? এইটা তো যথার্থ বলছেন আমার মোস্তফা কামাল ভাই। মানে পরিষ্কার না আসলে দুজনের ঘাড়েই নাকি কারো কোনো এক পক্ষের ঘাড়ে? আসলে বিষয়টা হচ্ছে কি, শুনেন, স্বৈরাচার যদি ধরেন, স্বৈরাচার একটা শক্তি, গণতন্ত্র একটা শক্তি, 2/3 মেজরিটি একটা শক্তি। এই তিনটা পার্ট যে বললাম, এই তিনটা পার্টের সাথে সম্পৃক্ত রাজনীতিবিদরা, এবং এই রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলা চালায়। যত প্রতিষ্ঠান আছে যাদেরকে আমরা দায়িত্ব দিই, তারা 18 কোটি লোকের পক্ষে রিপ্রেজেন্টেটিভ। যে প্রক্রিয়া আসুক, সব প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন আছে, ওগুলা কেউ ধার ধারে না, নিয়ম কানুন কেউ মানে না। আপনি টপ যখন নিয়ম মানেন না, উপরে গিয়ে আপনি নিয়ম বানাইলে আরেকজন না মানলে আপনি তাকে কাস্টডিতে নিয়ে যান, পিটান, টর্চার করেন। কিন্তু আপনি একবারও ভাবছেন না যে আপনার প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা। কেন কথাটা বললাম? আপনি রাষ্ট্রীয় সমস্ত অর্গান যদি ফ্রি রাখেন যে তোমরা স্বাধীনভাবে চলবা, রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে যদি অন্যায় কোনো আবদার সেটা তোমরা পালন করবা না, এই যে স্বাধীনতা দেওয়া প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, বিশেষ করে সবগুলো যদি না বলি, আপনি আসেন শুধু মানবাধিকার কমিশন, আসেন আপনি বিচার বিভাগ, যে বিচার বিভাগের তারা নিয়োগ করতে হবে, তারাই সব কিছু করবে। কিন্তু আপনি যখন এগুলাকে শিফট করে নিচ্ছেন আপনার কাছে, তখন কি হচ্ছে? তখন ওই বিচারক ভাববে যে রাজনীতিবিদ যারা ক্ষমতা আছে, অমুক মন্ত্রী আমার নিয়োগকর্তা, এই অমুক লোক আমার নিয়োগকর্তা যখন ভাববে, তখন কিন্তু সে আর স্বাধীন থাকতেছে না। এখন আপনি বলতে পারেন রিজাইন দিয়ে চলে যাও, এটা হয় না, এটা হয় না, এটা তো তামাশা না, এটা রাষ্ট্র। এখন আসেন যে শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার বলা হইতো, রূপান্তর আছে, ধ্বংস নাই। মানে এক টুকরা লোহা, এটা দিয়ে আপনি ছুরি বানাবেন ফর এক্সাম্পল, এটা তো রূপান্তর, শক্তিটা কিন্তু লোহা। এখন এই ছুরিটা যদি ডাক্তারের কাছে পড়ে, সে অপারেশন করে মানুষ ভালো করে, সে মানুষ কাটে, মানুষ কেটে মানুষকে ভালো করে। ছিনতাইকারের কাছে যদি পড়ে, সন্ত্রাসীর কাছে যদি পড়ে, ওই একই ছুরি দিয়ে সে মানুষ মেরে ফেলে। তারপরেও ডাক্তার অপারেশন করতে যায়, কিছু কিছু সবাই সে বাঁচাইতে চায়, কেউ কেউ মরে যায়। সন্ত্রাসীরা সবাইকে মেরে ফেলতে চায়, যখনই আঘাত করে তার ভিতরে কেউ কেউ বেঁচে যায়। দ্যাট ইজ মিরাকল। কিন্তু আমি বলছি প্রয়োগটা, ছুরিটা কি ডাক্তারের কাছে যাবে না সন্ত্রাসীর কাছে যাবে? যেই স্বৈরাচার আমরা তাড়াইলাম, তাকে যদি আমি ছুরির সাথে তুলনা করি, ওই ছুরিটা ছিল সন্ত্রাসীর কাছে। সেই ছুরিগুলা শিফট হইয়া আমরা দেখলাম গণতান্ত্রিক সরকারের কাছে আসছে, যে কোনো যেভাবেই আসুক। আসার পর যখন আমি দেখতেছি যে গণতান্ত্রিক সরকারের কাছে চলে আসছে, ইলেকটেড গভর্নমেন্টের কাছে চলে আসছে, এরা বিজ্ঞাপন দিতেছিল র্যান্ডম যে নির্বাচিত সরকার হলেই সব ঠিক হয়ে যাবে। তা আলটিমেটলি তো নির্বাচিত সরকারের কাছে আসছে ক্ষমতাটা। আসার পর কি হইল? ছুরিটা আসলো নির্বাচিত সরকারের কাছে, কিন্তু নির্বাচিত সরকার তার অ্যাকশন দিয়া পূর্বের যে তারা ছিল তাদের গুণে গুণান্বিত হচ্ছেন। কীরকম? মানবাধিকার কমিশনটাকে বাদ দিয়া, যে অধ্যাদেশটাকে বাদ দিয়ে 2009-টাকে ফেরত আনলেন, যে কারণে মানবাধিকার কমিশন থেকে সবাই একসাথে পদত্যাগ করল। খোলা চিঠিও তারা লিখেছেন। এরা কি অ্যাবনর্মাল? এরা কি মাতাল? এরা কি বোঝে না? এই যে একটা প্রতীকী আপনার গায়ে লাগছে না, আপনি এটাকে গায়ে মাখছেন না, তার মানে আপনি কিন্তু শক্তিটাকে রূপান্তরিত করে, শক্তি ছুরি হাতে ঠিকই আছে, কিন্তু আপনি সন্ত্রাসী রূপটা নিতেছেন আস্তে আস্তে। কেন? বিচার বিভাগের যে অধ্যাদেশটা ছিল বিচারক নিয়োগের, সেটা আপনি বাতিল করে দিচ্ছেন। সব কিছু নিয়ে আপনি চূড়ান্ত ক্ষমতাটা আপনি কুক্ষিগত, কোন ক্ষমতা আপনি পাইছেন? জনগণ বিশ্বাস করে 2/3 মেজরিটি আপনাকে দিছে, সেই 2/3 মেজরিটি নিয়ে আপনি যৌক্তিকভাবে যদি থাকেন, সবাই সেটা মানবে। কিন্তু না, আপনি আপনার কথায় নিয়োগ হইতে হবে, সেটার জন্য অধ্যাদেশটাকে বাতিল করে দিলেন। বলছেন কি আপনি পরে শুদ্ধ করে নিয়ে আসবেন। না, ইট ইজ রং। আপনি যেহেতু সংসদে 2/3 মেজরিটি নিয়ে আসেন, আপনি এখন গুম কমিশন পাশ করান, এখন মানবাধিকার অধ্যাদেশ যেভাবে ছিল সেইভাবে নেন, বিচার বিভাগের যেভাবে নেন সেইভাবে নেন। আরও ভালো করতে চাইলে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন এনি টাইম। আপনি তো একটা অজুহাত দিয়ে, খোরা অজুহাত দিয়ে বন্ধ করে দিতেছেন, মানে বাতিল করে দিচ্ছেন। এটার মানে হচ্ছে এই যে আমরা ডাক্তার মনে করে যার কাছে ছুরিটা দিছিলাম, তিনি ডাক্তার নন,
উনি বাহ্যিকভাবে ডাক্তারি লেবাস থাকলেও ভিতরের লেবাসটা অন্যরকম। তা না হলে আপনি দেখেন, আপনি গণতান্ত্রিক সরকার, বিনা কন্ডিশনে আপনি গণতান্ত্রিক পন্থায় থাকবেন। আপনি সমস্ত পৌরসভার যত নিয়োগ করলেন সব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিলেন। কোত্থেকে? আপনার নিজের দলের। আপনি নিজের দলের নিয়োগ করে কনফার্ম করলেন যে আপনি ছুরি হাতে ডাক্তার হিসেবে রাখতে চান না। আপনি হাতে ছুরিটা রাখবেন কিন্তু ডাক্তার হিসেবে না। তো আমরা ডাক্তারের কাছে ছুরি থাকলে ডাক্তারের কাছে মানুষ বুক পেতে দেয়, কারণ সে নিশ্চিত যে তাকে কাটুক টাটুক যাই করুক সে 100 ভাগ চিন্তা করবে আমার ভালোর জন্যে। কিন্তু সন্ত্রাসীর কাছে যে ছুরি থাকে আপনি কখনো গুণাক্ষর তো ভাবতে পারবেন না যে আপনার ভালোর জন্য করবে। সুতরাং ছুরিটা কার হাতে গেল বা যার কাছে গেছে গেলেন তারা কি ডাক্তার হিসেবে আছে না, কিন্তু তারা রূপান্তরিত হচ্ছে। এবং এই যে আমি যেগুলো দেখতেছি সবগুলা কিন্তু আপনার স্বৈরাচারের কতগুলা কায়দা, যেটা বললাম এটার ভিতরে আপনি লোড বেয়ারিং বিম থাকে কতগুলা। একটা রাষ্ট্র চালাইতে হলে লোড বেয়ারিং বিম, এই লোড বেয়ারিং বিম পুলিশ, এই লোড বেয়ারিং বিম আর্মি, এই লোড বেয়ারিং বিম মানবাধিকার সংস্থা, গুম কমিশন, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, এগুলোকে সব কিন্তু আপনি পরাধীন করে ফেলছেন। তাই লোড বেয়ারিং বিমগুলোকে যখন আপনি পরাধীন করে ফেলছেন তখন তো আলটিমেটলি ওই যে আওয়ামী লীগের সরকারের যে গুণাগুণগুলো ছিল সেইগুলো আপনাদের ভিতরে শিফট হয়ে যাচ্ছে। সুতরাং এখন ভূত শিফট হয়েছে এক জায়গার থেকে আর এক জায়গায়, কিংবা হচ্ছে। আপনি যে প্রশ্ন করলেন স্বৈরাচারের ভূত কার গারে, স্বৈরাচার ওই যে শক্তি রূপান্তর, ও তো বৈশা থাকবে না। স্বৈরাচারে তো আপনি তারাই দিচ্ছেন, অর্থাৎ যাদের হাতে ছুরিটা ছিল সন্ত্রাসীদের কাছে তাদেরকে সরাই আমরা নির্বাচনের মধ্যে ডাক্তারদের হাতে দিলাম। এখন ডাক্তাররা রূপান্তরিত হচ্ছে কিসে, সেইটাই হলো আমাদের দেখবার বিষয়। আর সেটা এইগুলা প্রমাণ করে যে ইয়েস, যেমন আপনি গণভোট মানছিলেন এখন আপনি মানছেন না। আপনি কি আদেশ মানলেন নির্বাচনের জন্য, যে আদেশ রাষ্ট্রপতি দিল, রাষ্ট্রপতি তো বৈধ করে দিচ্ছে আপনাদেরকে যে আপনি বৈধভাবে নির্বাচন করতে এই একটা মাত্র প্রক্রিয়া, এই যে রাষ্ট্রপতির আদেশ এবং গণভোটের অধ্যাদেশ, সেটা আপনি এসে বাদ করে দিলেন। তার মানে আমরা আপনাদের অ্যাটিটিউডটা বুঝতে পারতেছি যে আপনারা কি করতে চান। তার মানে আমরা যাদেরকে ডাক্তার বিশ্বাস করে ছুরিটা দিছি হাতে, যে এই দেশের মানুষের অপারেশন করে হার্ট ভালো করবে, কিডনি ভালো করবে, লিভার ভালো করবে ইত্যাদি, কিন্তু তারা তো বলছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। আমি বুঝলাম না আপনি বাস্তবায়ন করবেন মানে এটা বাধাটা কোথায়? বাস্তবায়ন করবেন মানে কি আমি তো বুঝলাম না। খাম্বা টানা হইলো, তার টানা হইলো, বাল্ব লাগানো হইলো, সুইচ দেওয়া হইলো, আপনি সুইচটা টিপবেন, সেটা তো আপনি করছেন না। আপনি ইলেকট্রিক লাইনের খাম্বা টানলেন, তার টানলেন, বাল্ব লাগাইলেন, সুইচ দিচ্ছেন না। দিবেন নিশ্চয়ই, তারা হয়তো। তো বলেন তাহলে তার আশায় থাকেন, তাহলে যেদিন দিবেন সেদিন পার্লামেন্ট খুললেই তো হয়। আপনি আননেসেসারি ইউ আর ওয়েস্টিং টাইম অ্যান্ড ইউ আর লুজিং টাইম অ্যান্ড মানি বোথ। আপনি বলেন না গত 2 মাসের মধ্যে যতবার সংসদ অধিবেশনটা বসছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি বলতে হবে তো। কোনো আর্গুমেন্ট হয় নাই, কিচ্ছু হয় নাই, কোনো যৌক্তিক আলোচনা হয় নাই। আপনি বলতেছেন এটা অবৈধ, বলতেছেন এটা বেআইনি, রাষ্ট্রপতি এটা পারেন না। আমি পরিষ্কার আইনের ভাষা বলতেছি যে আপনি যেটা একবার মেনে নিবেন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল নো রাইট, আপনি ওখান থেকে সরতেই পারবেন না। আইন বলতেছে, আপনি আইন, পরিষ্কার আইন বলতেছে। এখন একটা কথা আছে, ফ্যাক্টাম ভ্যালেট যাকে বলা হয়, অর্থাৎ আপনি যদি মনে করেন যেটা আইন সিদ্ধ না কিন্তু মেনে নিছেন, ওখান থেকে আর শিফট, ওটা বৈধ, ওইটা তখন আইনিভাবে বৈধ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আপনি তো খালি মুখে আপনি বলছেন, আমি বারবার বলতেছি, তালাবদ্ধ গাড়ি কিংবা তালাবদ্ধ ঘর, এই সংবিধানটা হলো তালাবদ্ধ ঘরের মতো। এখন এটার ভিতরে ঢুকতে হলে 2টা প্রক্রিয়া আছে। একটা হইলো গণভোটের ভিত্তিতে যদি রায়ের মাধ্যমে সংস্কার পরিষদ হয়ে ঢোকেন, ইজি। আর নয়তো তালা না পেলে দরজা ভেঙে ঢুকতে হয়। পরিষ্কার এই সংবিধানে যদি ঢুকেন, গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি মোতাবেক না ঢোকেন, তাহলে দরজা ভেঙে ঘরে ঢোকার মতো হবে। সেটা করতে পারবেন, 2/3 মেজরিটি আছে, কইলেই হইল। তো আপনি যখন নিজে এটা ভাবেন 2/3 মেজরিটির বলে আপনি তালা দিয়া চাবি দিয়া তালা খোলার সিস্টেমে না গিয়ে আপনি ভেঙে ঢুকবেন, এটাই তো ইমপ্লাইজ, এটা একটা বার্তা দেয়। সেই বার্তাটাই হলো যে ডাক্তারের হাতে ছুরি দিছিলাম, সেই ডাক্তার সাহেব এখন ডাক্তার রূপের থেকে অন্য রূপে শিফট হচ্ছে, অর্থাৎ স্বৈরাচারের ভূত শিফট হয়ে আমরা এখন আবার আরেক দিকে চলে যাচ্ছি। আমরা রাজ্জাকি ভাইয়ের বক্তব্য শুনছিলাম, পরিষ্কার করে রাজ্জাকি ভাই বলেছেন। আবার আসতে চাই, তালা খোলার কথা বললেন, তালা খোলার কথা শুনলে আরো অনেক তালা খোলার কথা মনে পড়ে যায়। আপনি আসলে কি ভাবে দেখছেন? আমি দেখছি খোলামেলা এইভাবে বিষয়টা
এখানে আইনের বিষয় আছে, বিচারের বিষয় আছে, সংবিধানের বিষয় আছে। কিন্তু যখন আবার বোঝাপড়া ঠিক থাকবে, এই তিনটার কোনোটাতেই কোনো গোলমাল নেই, শুধু বোঝাপড়ার ঘাটতি। তো নির্বাচনের সময় আমরা যেহেতু তালার কথা এসেছে, এটা ইঞ্জিনিয়ারিং ফাংশন, আবার ডাক্তারের কথাও এসেছে। এখন সংসদে যিনি সংসদ নেতা তিনি ডাক্তারের স্বামী, যিনি বিরোধী দলীয় নেতা তিনি ডাক্তারের স্বামী, আবার নিজেও ডাক্তার। অর্থাৎ ডাক্তারিতে আমাদের খুব একটা সমস্যা হবে না। ভালো উদাহরণ দিয়েছেন রাজ্জাকি ভাই, খুব বুঝে শুনিয়ে দিয়েছেন, রাজ্জাকি ভাই খুব হিসাব করেই বলেন। তো এরকম একটা জায়গায় যখন তারা উপলব্ধি করছেন যে ভূত তাদের কারো না কারো উপর সোয়ার হয়েছে, তারা যদি যার যার জায়গা থেকে একটা বোঝাপড়ায় আসেন, যে ভূত যখন তাড়ানোর প্রশ্ন আসে, কারো জন্য সেটা সুখকর হয় না। তারা সেটা দেখেছেন, মাত্র 2 বছরও তো হয়নি, বা 2 বছরের একটু কম বেশি সময়, নিশ্চয়ই তারা ওই দিনগুলোর কথা স্মরণ করবেন। তো এখানে গোলমাল বেঁধেছে কোথায় তাদের মধ্যে? কথায় কিন্তু খুব গোলমাল হচ্ছে না, গোলমাল হচ্ছে আচরণে। 51% আপনাকে কিভাবে কে দেশ চালাবে সেটা রায় দিয়েছে, এটা দুই পক্ষই কবুল করে নিয়েছে। আর 68-69% দিয়েছে রায় যে কিভাবে দেশ চলবে। গোলমালটা ওখানে, এটা এক পক্ষ কবুল করছে, আরেক পক্ষ নাকচ করছে না, কিন্তু শব্দ কিন্তু মারাত্মক শব্দ ব্যবহার করে ফেলেছে। স্থগিত, বাতিল, এগুলো কিন্তু খুব কঠিন শব্দ। আবার বলছে যে অক্ষরে অক্ষরে পালন করব। তো যখন স্থগিত বা বাতিল, তাহলে আবার আপনি অক্ষরে অক্ষরে ওটা পালন করতে যাবেন কেন? আবার একটা বয়ান আছে যেটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা। তো যদি মনেই করেন যে জাতীয় প্রতারণা, তাহলে আবার বলছেন কেন যে সেটা প্রতিটা অক্ষর ধরে ধরে পালন করবেন? এই কথাগুলো কিন্তু সংঘর্ষ করে। তো রাজনীতিতেও কিছু মার্কেটিংয়ের বিষয় থাকে। এই সংঘর্ষটা জামাত ইসলামী তথা বিরোধী দলের জন্য একটা মার্কেটিংয়ের ভালো আইটেম হয়ে গেছে। এখন বিএনপি সেটা যদি উপলব্ধি করে, নিশ্চয়ই শেষ পর্যন্ত এটা সমস্যা হবে না। আর সেই ক্ষেত্রে স্বৈরাচার শুধু সরকারে গেলেই হয় না, সরকারে না গেলেও স্বৈরাচার হতে পারে। দুই পক্ষের এখন যে আক্রমণাত্মক ভাষাগুলো, এগুলোর মধ্যে প্রধানমন্ত্রী সেটি বলছেন যে বিরোধী দলের উপর তিনি বলেছেন, তার জায়গা থেকে তিনি সঠিক বলেছেন, একটা উপলব্ধি থেকেই বলেছেন। কারণ বিরোধী দলের যারা আছে তারা সম্প্রতি গত 2-3 দিন ধরে কিন্তু সংসদে নাও যেতে পারি এই ধরনের শব্দ কিন্তু অলরেডি সম্প্রতি বলেছেন যে আন্দোলন শুরু হয়ে গেছে। তো আন্দোলন শুরু হোক, আন্দোলন মানেই যে সরকার উৎখাত করতে হবে ওই ধারণার মধ্যে তো আমরা এখন আর নেই। আন্দোলন চাপ তৈরি করা, নিজেদের অস্তিত্বের আরো জানান দেয়া, বা সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এই জন্য আন্দোলন আর 2-1 মাত্রায় বেশি করতে হবে মানুষের কাছে যাওয়ার জন্য। কিন্তু তারা উভয় দল নিজেদের উপলব্ধি করার বিষয় আছে, তাদেরকে কেউ দূর থেকে স্বৈরাচারী করে তুলছে কিনা, টোক্কা দিচ্ছে কিনা। আমাদের কুমিল্লা অঞ্চলে একটা মেঠোপ্রবাদ আছে, বলা হয় খড়কুটায় আগুন দিয়া পেতনি থাকে দূরে খাড়াইয়া। তো পেতনিটা কাছে আসে না, এটা দূর থেকে খড়ে আর কুটে আগুন দেয়। তো এই দুটি পক্ষ, ভূতের জায়গায় পেতনি চলে আসছেন, পেতনিটা কারা আসবে, কারা দূর থেকে দেখছে, এটাই দুই দলকে আবিষ্কার করতে হবে, কারণ তারা ভূতও চেনে, পেতনিও চেনে। তো এরকম অবস্থায় এই দায়িত্ব কিন্তু একেবারেই তাদের। আমরা আমাদের জায়গা থেকে উপলব্ধি তাদেরকে করানোর চেষ্টা করতে পারি, আমাদের অবজারভেশন বলতে পারি, সতর্ক করতে পারি, এর বেশি নয়। কিন্তু কারণ আমাকে যদি দায়ী করে ফেলা হয় যে যেহেতু আপনি ভূতের কথা বলেছেন, আপনিও শিরোনাম করেছেন ভূতের কথা, তাহলে এখন ভূতের আপনাকে ধরিয়ে দেন। প্রধানমন্ত্রী বলছেন যে ভূতের কথা, তো ভূতের কথা আসলে তখন সরিষার কথা আসে, সরিষার মধ্যে ভূত, সরিষার কথা আসে, ঝাড়ুর কথা আসে। এগুলো একটা ভালো জিনিস না কিন্তু কারো জন্যই। ভূত তাড়ানোর জন্য সরিষা লাগে, ঝাড়ু লাগে, ঝাড়ফুঁক লাগে, আর অনেক কিছু আছে। তো আমরা তো সেটা কামনা করব না। ওই জায়গা থেকে তারা যদি উপলব্ধি করেন যার যার জায়গা থেকে, কিন্তু উপলব্ধি তো ওখানে গোলমাল হচ্ছে, যেহেতু পরস্পরের চেনা। এক ভদ্রলোক 300 টাকা ধার করেছে, বলছে 3 ওয়াক্ত পরে দিয়ে দেবে। ধার কর্য করার সময় কিন্তু ওয়াক্ত শব্দটা খুব, বা ধর্মের বিষয়গুলো সামনে আনা হয়। আসরের পরে নিয়েছে যে মাগরিব, এশা, ফজরের পরে, অর্থাৎ আগামীকালকে দিয়ে দেবে। টাকা 300, চলে গেছে 3 বছর, এরপরও দেয় না। সালিশ হয়েছে, এবার সালিশের রায় হয়েছে যে হ্যাঁ 300 টাকা নিয়েছি সত্য, 100 টাকা আজকে দিয়ে দেবো। ধরেন আপনি পেয়ে গেছেন, তাহলে আর বাকি থাকে কত? 200, আর 100 কালকে দিয়ে দেবো। তাহলে আর পান কত? 100। ওই 100 না দিয়ে কি আমি দেশ ছেড়ে চলে যাব মনে করেন? আপনি 300ই তো পেয়ে গেছেন। অর্থাৎ তাদের এই কথার যে ফাঁক, দিচ্ছি, দেব, আরও শুদ্ধ করব, তারা খুব ভালো করে একজন আরেকজনকে চেনে, যে কার হাঁটা চলা, কার বিচরণ কোথায়। তো এই বিচরণ তারা কিন্তু মুখ ফসকে
একটু একটু করে বলেও ফেলছেন। সাম্প্রতিক ঘটনা আপনি দেখেন, এনসিপি যাদেরকে মনে করা হয় যে মাত্র 6টা আসন, খুব একটা বোধহয় রাজনীতি এখনো ম্যাচিউরড হয় নাই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চট্টগ্রাম চলে গেছে মঞ্জু সাহেবের কাছে। আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের অনেকেরও কিন্তু স্মরণে নাই যে এই ভদ্রলোক এখনো আছেন কিনা, বা থাকলে কোন হঠাৎ করে হালতে মনে পড়লো আছেন। আর কি যে- হঠাৎ করে মনে পড়লো কেন? এই ভদ্রলোক আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতা, আবার বিএনপিরও খুব জনপ্রিয়, দুইও দল তিনি করেছেন। তাহলে এনসিপি দেখেন একদম আওয়ামী লীগ আর বিএনপি দুই দলের একজন কমন ব্যক্তির কাছে চলে গেছে। এবং তার মানে কি খবর আমি যোগ করি যে স্থানীয় সরকার নির্বাচনে তাদের যে আপনি যেটি বলছিলেন যে তারা ওই দিকেই যাচ্ছে, যারা বড় দুই দলে যারা পদ বঞ্চিত, বিভিন্ন সময় যারা সে শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, তাদের কাছেই বাছাইটা তারা যাচ্ছে। সেদিকেই করছে। তার মানে হচ্ছে যে রাজনীতির মোটামুটি অলিগলি তারা চিনে ফেলেছে। অথচ তারাও কিন্তু একটা আশ্বাস দিয়েছিল যে নতুন একটা বন্দোবস্ত, ওই বন্দোবস্তে তো তারাই লিড করতে পারতেন। হোক আসন 6টা, কম আসন নয়, যথেষ্ট। তাদের ওরিয়েন্টেশন বেশ ভালো, সংসদে আমরা খেয়াল করছি। সরকারি দলকে তাড়নার মধ্যে রাখা, ব্যতিব্যস্ত রাখা, সেটা তারা পারছেন। এটাকেও আমরা ইতিবাচকভাবে দেখব, যেহেতু এটা আমরা দেখি নাই দীর্ঘ 17-18 বছর। আবার সরকারের দিক থেকেও একটু পজিটিভ দিক আছে, সরকার চুপ করে থাকছে না, মোটামুটি রিসিভ করছে তাদের প্রশ্নগুলো, জবাবও দিচ্ছে। তো এগুলো তো লক্ষণ ভালো। কিন্তু তারা যেই বয়ানগুলো দিচ্ছেন, যেই অ্যাপ্রোচ, যে খিচুনি দিচ্ছেন, এটা কিন্তু ভূতের ব্যারামের মতো মনে হয়, বা জিন ভূতের আসর মনে হয়, আচরণে, স্বভাবে, বা রাস্তাঘাটেও যেসব কথা গত কয়েকদিন থেকে বলা হচ্ছে। এমন এমন বিষয় সামনে আসছে, গণমাধ্যমে কাজ করার পরও আমরা কখনো কখনো মনে করি যে মন্দ দিকগুলো সামনে কম আসা ভালো। নতুন বন্দোবস্ত না হোক, নতুন একটা পথ চলা শুরু হোক। কিন্তু আমরা খেয়াল করছি দল দুটির মধ্যেই এই প্রবণতা মারাত্মক। স্থানীয় সরকার নিয়ে সরকারি দল যেটা করেছে সেটা করা ঠিক হয়নি, বক্তব্যের সাথে মিলে না। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও প্রধানমন্ত্রী, যারা ভোট দেননি তাদেরও প্রধানমন্ত্রী, এমনকি যারা কাউকেই ভোট দেননি তাদেরও আমি প্রধানমন্ত্রী। কিন্তু স্থানীয় সরকারে দেখা গেল যে না, শুধু প্রধানমন্ত্রীর দলের লোকেরাই কিন্তু পজিশনটা পেয়েছে। তো এগুলো একটু চিন্তার বিষয় আছে, ভাবনার বিষয় আছে। বিএনপির কতগুলো সুযোগ আছে এবার, দাবি করার আগেই পূরণ করে দেওয়ার মতো সক্ষমতা বিএনপির আছে। এত জনপ্রিয়, এত আসন, কিন্তু তারা তাদের মধ্যে যে এরকম পুরনো বন্দোবস্তের একটা চর্চা দেখছি। আবার যারা এই ভুলগুলো ধরিয়ে দিবে, অর্থাৎ বিশেষ করে এনসিপির কাছে মানুষের এখনো প্রত্যাশা আছে যে নতুন নতুন কথা তারা বলবে। আজকে সংবিধান প্রশ্নে একটা কথা না বললে নয়, আমার একটু আগে মনে পড়েছে, রাজ্জাকি ভাইয়ের মনে থাকবে 17-18 সালের দিকে যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন তুঙ্গে, তখন এই ছাত্ররা ছিল মাঠে, তারা তখন আরো কম বয়সী ছিল। হ্যাঁ, তো তারা উল্টো পথে মন্ত্রীদের গাড়িগুলো বেশি আটকাতো। হঠাৎ করে একদিন আটকালো সুরঞ্জিত সেনগুপ্তকে, বলল যে আপনি যে উল্টা পথে যাচ্ছেন এটা সংবিধানের কোন বিধিতে পড়ে। আপনি দেখেন প্রশ্নটা কোথায় গিয়ে ছড়েছে। আমরা গত কয়েকদিনে কিন্তু আবার দেখছি যে যেই কোনো বিষয় নিয়ে সংবিধানের চর্চা এত বেশি, পথে ঘাটে দোকানদার, মুদি দোকানদার, হকার, তারাও বলে যে এটা সংবিধানের কোথায় পড়ে। তো এই মানুষকে যে বারবার আপনি একটা কঠিন দিকে নিয়ে যাচ্ছেন, বারবার সংবিধান দেখানো, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আমরা আগের সরকারগুলোতে দেখেছি, প্রত্যেকটা সরকারেই শেষ মৌসুমে এসে এই বারবার সংবিধানটাকে সামনে নিয়ে আসা হয়। বাঙালি এগুলো মোটামুটি বোঝে, তো এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়।